জয়েন্ট ফ্রেন্ড, আমরা ভারতীয় সংবিধান আলোচনা করছিলাম। আমরা ভারতীয় সংবিধানের ভাগ 3 কমপ্লিট করেছি এবং ভাগ 4 আজকে আলোচনা করব। ভাগ 4 সেটা হচ্ছে ডিপিএসপি। ডিপিএসপি ভাগ 4-এ থাকে। ভাগ 4 আইভি। ভাগ 4 এখানটায় আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত আছে। আর্টিকেল কত? যাকে আমরা ধারা বলি, আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত আছে। দেখো, এই ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি, এটা মানে মৌলিক অধিকারে আমরা কি এর আগে দেখেছিলাম ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। মৌলিক অধিকারে আমাদের কোনো কিছু হরণ হলে আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেতে পারতাম। আর ডিপিএসপি কিন্তু নন জাস্টিবল, মানে এটার জন্য আমরা কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে আমরা যেতে পারবো না। এক পক্ষে আমরা কোর্টে যেতে পারবো না, আমাদের কোর্টে যাওয়ার ক্ষমতা নেই। এই যতগুলো ধারা আছে 36 থেকে 51 পর্যন্ত, এখানকার মানে এখানে এরকম না যে কোনো খারাপ ধারা আছে তার জন্য আমাকে কোর্টে যেতে পারবো না। এখানটায় কিছু কিছু ভালো ভালো কাজের কথা বলা আছে, সেগুলো কাজ করতে পারে সরকারের ইচ্ছা হলে পরে, আর সরকারের যদি ইচ্ছা না হয় তো করতে পারবে না। সেরকম মানে করতে পারবে না, মানে নিজের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে, সেই জন্য এটা নন জাস্টিবল বলেছে, তুমি কোর্টে যেতে পারবে না। এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? ডিপিএসপি, একই যে বাংলায় বলে নির্দেশ, যে বাংলায় যাকে বলা হয় নির্দেশাত্মক নীতির মানে হচ্ছে প্রয়োগ বা ধারণা, যাকে আমরা ডিপিএসপি শর্টকাটে আমরা জানি। কিন্তু এটা বলছে যে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আমাদের ভারত কোথা থেকে নিয়ে এসছে? ইন্ডিয়া নিয়ে এসছে আয়ারল্যান্ড থেকে। কিন্তু আয়ারল্যান্ড নিয়ে তৈরি করেনি, আয়ারল্যান্ড নিয়ে এসেছিল স্পেন থেকে। স্পেন কিন্তু নিজে থেকে তৈরি করেছিল। এবং আমাদের যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেখান থেকে কোশ্চেন করবে ডিপিএসপি কোথা থেকে নিয়ে আসা হয়েছে? আয়ারল্যান্ড থেকে। এখানটায় অল ফেয়ার স্কিমের কথা বলা হয়েছে, এবং যেগুলো যেমন হচ্ছে এবার আস্তে আস্তে ধারাতে আসবো, আমরা পড়বো, আলোচনা করব। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিপিএসপি পরীক্ষায় যে কোনো শর্ট কোশ্চেন করে নির্দেশমূলক নীতির প্রয়োগ কোন ভাগে আছে? ভাগ 4-এ আছে। কোনখান থেকে কোথায় শুরু? 36 থেকে শুরু, 51 শেষ। কোথা থেকে নিয়ে আসা হয়েছে? আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। ইন্ডিয়া আয়ারল্যান্ড থেকে নিয়ে আসে। যদি কোয়েশ্চেন করে আয়ারল্যান্ড কোথা থেকে নিয়ে আসছে, তখন অ্যান্সার হবে স্পেন থেকে। এবার আমরা কিন্তু এটা হচ্ছে নন জাস্টিবল মানে আমরা এর জন্য কোনো আমরা ডিস্ট্রিক্ট কোর্ট হোক, হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, আমরা কোনো কোর্টে আমরা যেতে পারবো না। সরকার যদি দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা। যেমন আমরা একটা উদাহরণ হিসাবে যদি বলি, আমি হচ্ছে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি সরকারে দিচ্ছে। যদি এরপরে সরকার পরিবর্তন হয়ে যায়, যদি বিজেপির সরকার আসে, কংগ্রেসের আসে, সিপিএমের আসে, তাহলে ওরা যদি মনে করে এই লক্ষ্মীর ভাণ্ডার দিব না, তাই বলে কি আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট চলে যাব? আমার যাওয়ার ক্ষমতা নাই। সেই কথা বলা হয়েছে। এবার তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে কি ধারায় এবং কি বলেছে। তো হ্যাঁ, ভালো ভালো কথাগুলো বলেছে, সেগুলো আমাদের প্রয়োগ করা প্রয়োজন। কিন্তু সরকার যদি ইচ্ছে করে তো প্রয়োগ করতে পারে। এবার দেখি আমরা কি বলেছে। তো আমরা প্রথমে না করে 36 নম্বর ধারায় চলে আসবো। আমরা ডিপিএসপি 36 নম্বর ধারা তে কি বলছে। প্রথমত 36 নম্বর ধারায় বলছে যে রাষ্ট্রের সং ও বর্ণনা। 36 নম্বর ধারায় কিছু বলেনি, শুধু রাষ্ট্রের সং ও বর্ণনার কথা বলা হয়েছে। রাষ্ট্রের সং ও বর্ণনা। তো রাষ্ট্রের সং বা বর্ণনা মানে কি? রাষ্ট্রের সং বা বর্ণনা মানে কি? রাষ্ট্র সং মানে রাষ্ট্র যেটা আমরা মনে করি, বা রাজ্য। রাষ্ট্র সং বা বর্ণনা, রাষ্ট্র থেকে কি হয়, ভাগ হয়ে যায় রাজ্যতে। এবার আমরা রাজ্য কাকে বলি? যেমন হচ্ছে রাজ্য আমরা এক পক্ষে আমরা যে বলি, যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য, আমি আগে বুঝেছি। ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য, ঝাড়খণ্ড একটা রাজ্য, আর একটা হচ্ছে ইউপি একটা রাজ্য, একটা রাজ্য, বিহার। এগুলো রাজ্য আমরা জানি। এগুলো কি হচ্ছে? পলিটিক্যালের ক্ষেত্রে রাজ্য হচ্ছে। কিন্তু আমরা রাজ্য বলছি সংবিধানের ভাষায়, ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানদের ভাষায় রাজ্য ওই সম্বন্ধকে বোঝাচ্ছে যেগুলো নিজের কাজ নিজে করে, নিজের টাকা মাইনে নিজে দেয়, এবং নিজের আয়ত্তে কিছু আইন কানুন আছে। এবার যেমন হচ্ছে
কোর্ট একটা কিন্তু আমাদের ভারতের সংবিধানে কোর্ট একটা রাজ্য, ও আলাদা শাখা প্রশাখা, ও আলাদা নিয়মকানুন আছে, আলাদাভাবে এক্সাম নেয়, আলাদাভাবে মানে স্যালারি নেয়, সব আলাদা একটা রাজ্য। যেমন হচ্ছে এসএসসি, আমাদের পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা হচ্ছে, যেমন হচ্ছে এসএসসি, এটা একটা ডিপার্টমেন্ট আলাদা, এটা একটা রাজ্য। যেমন হচ্ছে কারেন্ট বিভাগ, বিজলি মানে যে হচ্ছে কারেন্ট আমাদের যেগুলো হয় বিল, ডাব্লিউবি, সি ইলেকট্রিক হচ্ছে, এটা একটা রাজ্য। মানে এর নিজের কিছু নিয়মকানুন আছে, ওদের কর্মচারী সরকারি মাইনে দেয়, কিন্তু ওরা নিজের মানে কারেন্ট দেওয়ার পর বিল তোলায়, বিল দেওয়ার পর ওই টাকা থেকে ওরা স্যালারি দেয়, ওরা একটা রাজ্য। যেমন হচ্ছে এয়ারপোর্ট ওরা একটা রাজ্য। যেমন ট্রেন একটা রাজ্য, মানে ট্রেন যেগুলো ট্রেন চলছে, ট্রেনের একটা ভাগ আছে, যে ট্রেন ডিপার্টমেন্ট আলাদা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা। যেমন আমরা কলেজে যাই, হিস্ট্রি ডিপার্টমেন্ট আলাদা, জিওগ্রাফি ডিপার্টমেন্ট আলাদা, পলিটিক্স ডিপার্টমেন্ট আলাদা, জিওগ্রাফি ডিপার্টমেন্ট আলাদা। সেরকম রাজ্য মানে কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে ভাগকে আমরা রাজ্যের কথা বলছি। আমরা এর আগে আমরা রাজ্য দেখেছিলাম, মৌলিক অধিকার রাজ্য দেখেছিলাম, সবকে ভাগ করে দিয়েছিল, ঠিক এরকম এ রাজ্য ভাগ করে দিয়েছে, এটাকে আমরা রাজ্য বলছি। রাজ্য মানে রাষ্ট্রের সঙ্গ বর্ণনা বলছি, যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, শুধু খালি শর্টকাটে তুমি 36 নম্বর রাষ্ট্রের সঙ্গ বর্ণনা। এবার বর্ণনা যখন খুলতে হবে যখনই, তখন তোমাকে রাজ্যতে আসতে হবে। রাজ্য মানে কি, এবং বিভিন্ন ধরনের রাজ্য ভাগ হয়ে যায়। যেমন হচ্ছে আমরা যদি বোটানি পড়ি, যদি যাকে বলি আমরা উদ্ভিদবিদ্যা, তখন অ্যানিম্যাল কিংডম চলে আসবে, 5 অ্যানিম্যাল কিংডম বা 5টি রাজ্য চলে আসবে, পঞ্চম রাজ্য। তখন বিভিন্ন রকমের তত্ত্ব চলে আসবে, সেগুলো হচ্ছে ওই বোটানির ভাষায়। পলিটিক্যালের ভাষায় রাজ্য হচ্ছে ইউপি, বিহার। আর দেশের রাষ্ট্রের ক্ষেত্রে রাজ্য হচ্ছে, যেমন হচ্ছে এগুলো এসএসসি, ডাব্লিউবিসি, হচ্ছে ইলেকট্রিক বিভাগ, এয়ারপোর্ট বিভাগ, রোড বিভাগ, মানে পিডাব্লিউ বিভাগ, সব একটা রাজ্য। আর নিজের কাজ নিজে করে, নিজের কোম্পানি নিজে স্যালারি দেয়। এরকম নয় যে ডাইরেক্ট সংসদ থেকে টাকা দিচ্ছে এদেরকে, ডাইরেক্ট মানে মুখ্যমন্ত্রী ফান্ড থেকে টাকা দিচ্ছে, এরকম নয়। একটা ট্রাস্ট তৈরি করা হয়েছে, ওই ডিপার্টমেন্টে টাকা দিবে, স্যালারি দেবে, তাকে আমরা রাজ্য বলবো। তাহলে আমরা বুঝতে পারলাম আর্টিকেল 36 আমাদের কমপ্লিট হলো। এরপরে 37 বলেছে যে নির্দেশের নীতি প্রয়োগ। আর্টিকেল 37 কি বলেছে, যে নির্দেশের নীতি প্রয়োগ, নির্দেশমূলক নীতির সমূহের প্রয়োগ। নির্দেশমূলক নীতির প্রয়োগ। এবার নির্দেশমূলক নীতির প্রয়োগ করতে বলেছে, কিন্তু বাধ্যতামূলক নয়। 37 বলেছে নির্দেশ, যেখানটায় আমরা ডিপিএসপি পড়ছি, ডিপিএসপি হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটাকে বাংলায় বলছে যে নির্দেশাত্মক ধারণা। নির্দেশাত্মক হচ্ছে নীতির ধারণা, সেটাই বলছে যে প্রয়োগ। এবার প্রয়োগ কী করে করবে, প্রয়োগ করবে হচ্ছে যে আমাদের রাজ্য মানে কি, রাজ্য মন্ত্রী, আমরা যখন রাজ্যমন্ত্রী বলবো, যখনই প্রত্যেকটা রাজ্যের মন্ত্রীর ইচ্ছাই প্রয়োগ করতে পারবে। তাহলে আমি এক কথায় বলতেছি, আমি যেমন হচ্ছে মুখ্যমন্ত্রী সিএম, আমরা বলি যাকে চিফ মিনিস্টার, সিএম এর কিন্তু ইচ্ছাই এটা কিন্তু প্রয়োগ হবে, তাহলে কিন্তু প্রয়োগ হবে না। নির্দেশমূলক নীতির প্রয়োগ মানে নির্দেশমূলক নীতির প্রয়োগ কে করবে, সেটা হচ্ছে আমাদের যে রাজ্যে থাকবে, আমাদের এখন 28টা রাজ্য আছে, মনে করো 28টা রাজ্য আছে, 60টি কেন্দ্রশাসিত রাজ্য আছে। প্রত্যেকটাই 7টি কেন্দ্রশাসিত, তো সিএম থাকে না এই 28টাই। তো যে ইচ্ছা, যেমন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবি, এখানটায় যে স্কিম আছে, যেমন হচ্ছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সাইকেল, আরও বিভিন্ন 100 এগুলো হচ্ছে স্কিম, এগুলো নির্দেশমূলক নীতিতে প্রয়োগে বলা হয়েছে। এবার সেগুলো কি সিএম এর ইচ্ছায় এগুলো বিতরণ হচ্ছে। আর পরবর্তী সিএম পরিবর্তন হয়ে গেল, মনে করো কংগ্রেসের এলো, সিপিএমের এলো, বিজেপি এলো, যদি মনে করো এগুলো দিব না, তার জন্য কিন্তু তুমি কি কোনো কোর্টে যেতে পারবে না, সে হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক বা ডিস্ট্রিক্ট কোর্ট হোক, তুমি যেতে পারবে না। সেটা নিজের ইচ্ছার ওপর প্রয়োগ করতে বলেছে, যে সে মন্ত্রী যদি ইচ্ছা হয়, দেশে যদি মানে রাজ্যে যদি সামর্থ্য থাকে দেওয়ার, তো দেবে না, দেবে না, সেটাই বলা হয়েছে 37-এ, আর কিছু বেশি বলা নাই। বুঝতে পারলাম। এবার আমরা 38-এ চলে যাব। 38-এ বেশি একটু বলেছে, যে 38-এ যে লোক কল্যাণ সম্বন্ধে ভাবতে বলেছে। তো আমরা লোক কল্যাণ 38
38 নম্বর ধারায় কি বলা আছে? 38 নম্বর, লোক কল্যাণ। লোক কল্যাণ, লোক কল্যাণ কি? লোক কল্যাণ সম্বন্ধে আমার যেখানে আছে লোক কল্যাণ সম্বন্ধে আদর্শের ভিত্তিতে রাষ্ট্র সমাজ তৈরি করতে বলেছে। তো লোক কল্যাণ কিভাবে হয়? 3 রকম। লোক কল্যাণ ভাবে সমাজ এবং আদর্শ মেনে রাষ্ট্রকে তৈরি করতে বলেছে, এত বড় কথা বলেছে একটি, কিন্তু আমরা শর্টকাটে যেমন লোক কল্যাণ করতে বলেছে। তো লোক কল্যাণ কিভাবে করা হয়? 3 ভাগে ভাগ করা হয় লোক কল্যাণকে। যেমন হচ্ছে বললাম, যেমন এক হচ্ছে সামাজিক কল্যাণ, সামাজিক কল্যাণ, এক হচ্ছে অর্থনৈতিক, অর্থনৈতিক কল্যাণ, আরেকটি হচ্ছে রাজনৈতিক কল্যাণ। রাজনৈতিক কল্যাণ, এবার দেখো সমাজ কাকে বলে? সামাজিক কল্যাণ মানে হচ্ছে যে সমাজে ভালোভাবে চলা, ভালোভাবে বলা, ঘোরা, এগুলো তো শেখাতে হবে। কোনো কিছু স্কুল, টিউশন, কোনো জায়গায় কোনো কিছু একটা তৈরি করতে হবে, যেমন ঠিকভাবে চলাফেরা করতে পারে, যেমন হচ্ছে বাড়ির ঠিক পরিচালনা ঠিকঠাক করতে পারে, বাড়িতে নোংরা আবর্জনাগুলো যেখানে সেখানে না ফেলে দেয়। তার জন্য কি করে সরকার এমন একটা সংস্থা তৈরি করবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে, বলে নোংরা ঠিক জায়গায় ফেলো, যেখানে সেখানে ফেলো না, এবং নোংরা হবে, জ্বর হবে, ডেঙ্গু হবে। সামাজিক কল্যাণ একে বলছি আমরা সামাজিক কল্যাণ। এখানটায় ডাইরেক্ট কিন্তু প্রফিট দেখতে পাওয়া যাবে না। তোমাকে সরকার এসে বলবে যে তুমি নোংরাগুলো বাড়িতে যেখানে সেখানে ফেলো না, জল কোনো গামলায় বা ডাবের খুলিতে ভরে রেখো না, তুমি এতে কোনো ফায়দা দেখতে পাবে না ইনস্ট্যান্ট চোখের সামনে। কিন্তু তোমার কিন্তু লং টাইমে যদি ওই জলটা, যদি ডাবের জল যদি কোনো ভাঁড়ে যদি জল জমে থাকে, জলটা পচে যাবে, জলটা পচে যাওয়ার পর মশা তৈরি হবে, মশা তৈরি হওয়ার পর ওই মশা রাত্রেবেলায় তোমাকে কামড়াবে, কামড়াবার তোমার ডেঙ্গু জ্বর হবে। আর ডেঙ্গু জ্বর হওয়া মাত্র তোমার কী হবে? এবার অর্থনৈতিক তুমি কমজোরি হয়ে যাবা, তুমি টাকা পয়সা খরচা হবে। তার জন্য সরকারকে সামাজিক কল্যাণের জন্য এরকম কাজ, যেমন হচ্ছে নোংরা, তার জন্য গাড়ি পাঠাচ্ছে পৌরসভা থেকে, বিভিন্ন জায়গায় ডাস্টবিন দিচ্ছে, ফেলতে দিচ্ছে, এটা সামাজিক কল্যাণ। যেখানে সেখানে উল্টাপাল্টা কাজ করতে পারেন করছে, এটা সামাজিক কল্যাণ। তাহলে এই সামাজিক কল্যাণ করতে বলা হয়েছে, সরকার ইচ্ছা করলে করতে পারে, কিছু করছে কিছু কিছু সরকার। আর হচ্ছে অর্থনৈতিক, যারা ইকোনমিক মানে যারা হচ্ছে টাকা পয়সায় কমজোরি, তাদেরকে যেমন হচ্ছে সরকার বাড়ি দিচ্ছে আরও বেশি, যেমন হচ্ছে তিরপল, বাটি, চাল, গম, যতগুলো যা হচ্ছে 2 টাকা কেজি সব দিচ্ছে। এরা মানে টাকা পয়সায় কমজোরি, তার জন্য দিচ্ছে। যদি টাকা যদি কোটিপতি হয়ে থাকতো, তো ও 2 টাকা কেজি চাল বা কন্ট্রোলের রেশন যেই লাইন লেগে তো নিয়ে আসতো না ও। তার জন্য বলছে লোক কল্যাণ কথা, এইসব তো ভাববে। কন্ট্রোলে গিয়ে 2 টাকা 3 টাকা 10 টাকা কেজি চিনি হোক, 2 টাকা কেজি গম হোক, চাল হোক, ডাল হোক, এগুলো তো যারা টাকা পয়সা যারা কমজোরি তাদেরকে দেওয়া উচিত, এবং সেই ভাবনা চিন্তা করতে পারে, সরকারকে বলা হয়েছে। কিন্তু এরকম লাগে বাধ্যতামূলক করতেই হবে। আর একটা হচ্ছে রাজনৈতিক। দেখো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো রাজনৈতিকে কি হচ্ছে, যে বলা হয়েছে যে যদি সমাজের কিছু 3 রকম মানুষ থাকে, এক হচ্ছে উচ্চ হাই, আর একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লো। এবার যদি সব সময় যদি এই হাই কোয়ালিটির মানে জ্ঞানে, টাকা পয়সায়, সম্মানে এরাই যদি রাজনীতি থাকে, যদি, তো বাদবাকি এদের কি হবে বাবা? এরা তো অলরেডি শেষ। তো এদেরকেও রাজনীতিতে সমান সুযোগ দেওয়ার জন্য এদেরকে যেমন সুযোগ সুবিধা করে দেওয়া হয়, এরা যেমন পড়তে লিখতে পারে, সমাজে ভাষণ দিতে পারে, নেতৃত্ব করতে পারে, রাজনীতিতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে, সে কথা বলা হয়েছে। এই 3টি কথা বলা হয়েছে, সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক। এইরকম না যে রাজনৈতিকে যে আমার বাবা পার্টি করে আছে, টিএমসির নেতা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কাউন্সিলর হয়ে আসছে, এবং ও ছেলেই হবে আবার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কাউন্সিলর, এরকম হবে না। ওর বাপ রেজিস্ট্রি করে দেয়নি যে ওই হবে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেটা প্রধানমন্ত্রী হবে। এরকম যদি হতো না, তাহলে সচিন টেন্ডুলকার বেটা এখন কি হতো? ভারতের ক্যাপ্টেন হতো। আর অমিতাভ বচ্চনের বেটা সিনেমার কি হতো? সুপারস্টার হতো। আর শাহরুখ খানের বেটা হতো যে, যে নাম কি আছে আমি জানি না, ও সুপারস্টার হতো। এরকম করে হয় না যে যে যার বাপ সুপারস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, তার ছেলেও এরকম হবে, এরকম হয় না। এরা সুযোগ সুবিধা নেবে, লেখাপড়া করবে, রাজনীতিতে গিয়ে সমান সুযোগ সুবিধা যেমন পায় সেই ব্যবস্থা করতে বলা হয়েছে। কিন্তু হ্যাঁ, সেটা রাজ্যের মানে
ইচ্ছার ওপর। এত ভালো জিনিসকে মৌলিক অধিকারে যদি রেখে দিত তো কি ভালো হতো, মৌলিক অধিকারে যদি চলে যেত তো রেখে দিতে যদি, তখন বলতো সামাজিক কাজ করতেই হবে, ডেলি সুপ্রিম কোর্টে কেস চলতো। আবার অর্থনৈতিক, মানে আমার বাড়িতে তো ঘরে খেতে নাই, আমাকে চাল দিতেই হবে 10 কেজি 20 কেজি 50 কেজি, কাজ করতে ভালো লাগে না, তার জন্য একটা ডিপিএসপিতে রাখা হয়েছে, সরকারের নিজের ইচ্ছাই যেমন দিতে পারে, এরকম না যে দিয়ে আবার ভোট চাই বেড়াবো। এবার আমি তোমাকে 2 টাকা কেজি তুমি আমি তোমাদেরকে 2 টাকা কেজি চাল দিচ্ছি, তার মানে এই নয় যে তোমাদেরকে আমি ভোট কিনে নিচ্ছি, এরকম করে বলতে হবে। এরকম করে তোমাদেরকে আমাদের নেতৃত্ব পার্টি ভোটে আছে বলে 2 টাকা কেজি চাল খেতে পাচ্ছ, এরকম করে ভাষণ মারবে। এরকম করে ভাষণ মারা যাবে না, কারণ তুমি যে টাকাটা দিচ্ছ, তুমি টাকাটা আমাদের ট্যাক্সের টাকা থেকেই তুমি ওদেরকে বিতরণ করছো, এ কথাই বলা হয়েছে, বেশি করবো না। এবার আমরা 38 নম্বর কমপ্লিট হলো, এবার আমরা 39 নম্বরে দেখব। 39 নম্বরে কি বলছে দেখো, 39 নম্বর, এর জন্য কি হাইকোর্ট যেতে পারবে, সুপ্রিম কোর্ট যেতে পারবে, কোনো কোর্ট যেতে পারবে না, দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, সে রাজ্যের ইচ্ছার উপর নির্ভর করে কোন রাজ্যে দিবে বা কোন মুখ্যমন্ত্রী দিবে। এবার হচ্ছে যে 39 নম্বর, 39-এ কি বলা হয়েছে, 39-এ বলা হয়েছে যে সমান কাজ, যদি সমান কাজ করে, সমান কাজ মেল বা মেল প্লাস ফিমেল, ফিমেল প্লাস মেল যদি একই কাজ করে তাহলে সমান বেতন দিতে হবে, সমান বেতন দিতে হবে, এরকম নয় যে এখানটায় বলা হয়েছে যে মহিলা যদি কাজ করে ওকে দিব 10,000 টাকা, আর পুরুষ যদি কাজ করে ওকে দেব 30,000 টাকা, এরকম বাওয়ালি চলবে না। যদি কোনো সরকারি স্কুলের টিচার ম্যাথের টিচার, ম্যাথ মহিলা যদি হয়, আর ম্যাথের টিচার যদি পুরুষ হয়, তাহলে এইরকম ডিফারেন্স করা যাবে না, যে দুজনের ইকুয়াল সমান করতে হবে 30,000 টাকা। এবার দেখো কিভাবে ভাগ করে, যেমন ধরো একটা ম্যাথের টিচারকে 30,000 টাকা দিয়েছে, ঠিক আছে মানলাম, ও অঙ্ক করাচ্ছে, অঙ্ক হচ্ছে টাফ সাবজেক্ট, কত কিছু পড়ে আসতে হবে সব। এবার যদি একটা ড্রয়িংয়ের টিচার ওকে যদি 10,000 টাকা দিচ্ছে, তো ঠিক কেন ঠিক, ও তখন বলতে পারবে না যে আমি ওর সঙ্গে সমান কাটছি। ড্রয়িংয়ের টিচার কী যাবে, এরকম করে যাবে, একটা আপেল কলা বেদানা এরকম করেও কী করবে, ও আঁকা শিখাবে, তার জন্য 10,000 টাকায় বেস্ট। এরকম করে ওর কাজের উপরেও নির্ভর করে যে কি কাজ করছে পুরুষ আর মহিলার মধ্যে। এবার যদি একটা মনে করো একটা মহিলা গিয়ে রুম ঝাড় দিচ্ছে আর একটা টিচার গিয়ে পড়াচ্ছে, তো কাজ তো দুজনাই করছে, ও যেখানটায় টিচারটা গিয়ে পড়াচ্ছে ওইখানটায় গিয়ে ঝাড় দিচ্ছে, তো দুজনকে সমান বেতন দেবে না, সেখানটায় কাজের উপর নির্ভর করে বেতন দেবে। কিন্তু যদি সমান কাজ হয়, একই কাজ হয়, যে একটা পুরুষও ঝাড় দিচ্ছে একটা মহিলাও ঝাড় দিচ্ছে, পুরুষ টাকা দিচ্ছে 10,000, মহিলা টাকা দিচ্ছে 3,000, তাহলে কিন্তু সমান দিবে। যদি কাজ ডিফারেন্ট হয় তাহলে কিন্তু কাজ যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট কী করতে হবে, স্যালারি দিতে হবে। সেটাই এখানটায় বলা হয়েছে 39-এ। আর 2-3টে কথা বলা হয়েছে, সেটা আমি বলছি। যেমন হচ্ছে জীবিকা অর্জনের জন্য পর্যাপ্ত সুযোগ, যেমন ধরো এখানটায় 39-এ বলা হয়েছে আবার যে আমরা যে সমস্ত স্টুডেন্ট টিচার যে সমস্ত বাদ যাচ্ছে, এদেরকে যেমন পড়াশোনা করার পর আমরা যে পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পর জীবিকা মানে কি, জীবন ধারণ করার জন্য আমাদেরকে কোনো কাজের সুযোগ দিতে হবে। এরকম নয় যে আমরা পড়ালেখা করে নিয়েছি, পড়ালেখা করে নেওয়ার পর আমরা এবার আমরা রাস্তায় ভিক্ষা করে বেড়াবো, চুরি করে বেড়াবো, ডাকাতি করে বেড়াবো, এরকম করা যাবে না। আমাদেরকে সরকারকে কোনো একটা সুযোগ সুবিধা দিতে হবে যে তোমরা পড়াশোনা করেছো, এত বছর পড়াশোনা করার পর কোনো একটা নিশ্চয়ই কাজ করো।
মানে এই কাজটা তোমাদেরকে দিলাম, এটা একটা সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে দেশীয় সম্পদের সুষম বন্টন। দেখো, আর দেশীয় সম্পদ দেশীয় সম্পদ কি? দেশীয় সম্পদে যেমন হচ্ছে কোনো কিছু দেশের কাজ হলো, বা সম্পদ বলতে আমরা কি বুঝি, কোনো কিছু মাল বস্তু, সে চাল গম হলো, কোনো কাজ হলো, কোনো সরকারি গভর্নমেন্টের স্কিম হলো, সেখানটায় যেমন সকলের সমান অধিকার থাকে। কোনো কাজের ক্ষেত্রে হোক, অ্যাপ্লাই করার জন্য, কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে হোক, যেমন হচ্ছে তিরপল দিতে আসছে, বন্টন করবে। এবার কাউকে মনে কর টিএমসি পার্টি দিচ্ছে, সিপিএমের কোনো ব্যক্তি যাবে আমাকে দিব না বলবে, এরকম করা যাবে না, সবাইকে সমান করে দিতে হবে বন্টন, সেটার কথা বলা হয়েছে। আর শিশুদের সুস্থ উন্নয়নকে যেমন পরিবেশ সৃষ্টি করে, নারী পুরুষের জন্য কোনো বেতন কি করে, মানে কম বেশি না করে, সেখানে বলা হয়েছে। এরপরে কিন্তু আরেকটা বলা হয়েছে 39A, এখানটায় এর পরে লেগেছে, মানে যত দেখবে যে সংবিধানে এই 39A, B, C, যেমন হচ্ছে জামা কাপড় থাকে না এরকম করে এই ডাবটি লাগাই, উপরে বুঝতে পারে যেটা পরে লাগিয়েছে, সেরকম ঠিক ডাবটির মতন মনে করবে যেগুলো A, B, C এগুলো পরে লাগিয়েছে, এগুলো হচ্ছে ডাবটি টাইপের। কি বলছে দেখো, আমাদের সমাজে অনেক দরিদ্র আছে। দরিদ্র মানে কি? গরিব। এবার গরিবদের যখনই কোনো কিছু কেস হয়ে যায়, এবার কেস হওয়ার পর কিন্তু উকিল যদি ভালো করতে যায় তো আমাদেরকে টাকা লাগবে, এবং তাড়াতাড়ি তবে আমি কিন্তু কেসে জিততে পারবো। আর যদি উকিল না পাই, যদি আমি গরিব হওয়ার ফলে, আমার কাছে টাকা না থাকার ফলে, তো আমি কেস তো অটোমেটিক আমি হেরে যাব, আর কেস চলবেই না। এরকম করে দুই পক্ষকে সমান লড়তে হবে, তবেই কিন্তু কেস চলবে। এক পক্ষ যে কেস করে দেয়, দ্বিতীয় পক্ষ যদি না হাজির হয়, তাহলে কিন্তু এরকম করে কেস কিন্তু হয় না। দুটো পক্ষকে কেসে থাকতে হবে। যদি গরিব হয় যদি, তাহলে সরকারি আইনজীবী পাওয়ার অধিকার আছে। সরকারি ওই রাজ্যের প্রত্যেকটা কোর্টে যাবে, সরকারি আইনজীবী থাকে, তাদেরকে নিয়ে কেস তুমি লড়তে পারো। কিন্তু হ্যাঁ, সরকারি আর বেসরকারির মধ্যে পার্থক্য পাবে। এখন যদি তুমি সরকারি হসপিটালে চলে যাও, তোমাকে 2 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে থাকতে হবে, তারপর তুমি ওষুধ নেবে। ঠিক একই রকম উল্টা হওয়া, কোনো প্রাইভেট ডাক্তারের কাছে চলে যাওয়া, 10 মিনিটের মধ্যে ডাক্তার দেখায়, ওষুধ কিনে বাড়ি চলে যাবে তুমি, ওই অতক্ষণ বসে থাকার টাইম। ঠিক এতটুকুন ডিফারেন্ট থাকবে। সরকারি আইনজীবী নিতে গেলে পরে কিন্তু তোমার একটু কি হবে, কষ্ট হবে এবং টাইম লাগবে। সেটাই বলছে এখানটায়, যে দরিদ্রদেরকে বিনা পয়সায় আইনের সহযোগিতা করা, গরিবদেরকে বিনা পয়সায়, মানে কোনো টাকা লাগবে না, বিনা পয়সায় আইনে সহযোগিতা করা। এটাই বলা হয়েছে 39A-তে। তাহলে আমরা 39A-তে বলা হয়েছে যে সকল নাগরিকদের জন্য সমান ন্যায্য বিচার। আমরা সকল নাগরিকদের জন্য সমান ন্যায্য বিচার আমরা পড়েছিলাম, আইনের চোখে সকলেই সমান, আমরা ফান্ডামেন্টাল রাইটে পড়েছি। কিন্তু এখানটায় বলা হয়েছে যে সকল দরিদ্র মানুষদের জন্য বা সকল মানুষদের জন্য বিনা পয়সায় আইনি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। সেটা কে করবে? কোর্টে যাবে, তুমি দেখবে লিগ্যাল অথরিটি থাকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে থাকে, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা থাকে। তোমাকে খোঁজ নিতে হবে, খোঁজ নেওয়ার পর বার করতে হবে কে আছে এই সরকারি অফিসার আইনি বা সরকারি উকিল কে আছে, ওর কাছে গিয়ে তখন বলবে, তখনই অটোমেটিক হয়ে যাবে। এবার যদি তোমার কাছে যদি সরকারি উকিল খুঁজে না পাই, তোমাকে কোর্টে চলে যাবে, যখন ডাকাবে তখনই বলবে ডাইরেক্ট যে আমার কোনো উকিল নেই, এবং সেই তখনই যে জজ থাকবে তখন সে রেফারেন্স করে দেবে, এবং রেফারেন্স করে দেওয়ার পর কোথায় কে সরকারি উকিল সব বলে দেবে, এবং তখন তুমি ওর কাছে গিয়ে যোগাযোগ করতে পারবে। সেটাই বলা হয়েছে, এবং এটা সকলেই কিন্তু প্রয়োগ করতে হবে। এবার দেখো, সকলেই যদি
যে সরকারি উকিল যদি চাই যদি, তাহলে হিসাব করো এবার দেশে তো আমাদের জনসংখ্যা অনেক, 140 কোটি, ডেইলি মনে হয় কেউ না মার্ডার করি, কেস করি, সবাই যদি যে সরকারি উকিল খুঁজে বেড়ায় তাহলে একটা কেস ছাড়তে তো ওর মোটামুটি 5-10 বছর লেগে যাবে। তার জন্য দেখবে গিয়ে যে তাড়াতাড়ি ফাস্ট হবে কি হবে না। তুমি যত গরিব যদি হও একবারে তো অপেক্ষা করতে হবে, টাকা পয়সা একবারে না থাকে তাহলে তোমাকে অপেক্ষা করতে হয়, টাকা পয়সা একটু যদি থাকে তাহলে একটু কারো উকিলে গিয়ে তখন তুমি সেরকম ব্যবস্থা করতে পারবে তুমি। বুঝতে পারলাম। এবার আমরা যে 40 যদি দেখি, 40-এ বলছে যে পঞ্চায়েতের গঠন। পঞ্চায়েতের গঠন পঞ্চায়েতের গঠন। পঞ্চায়েতের গঠন। পঞ্চায়েত কি? পঞ্চায়েত হচ্ছে আমরা যেগুলো জানি, পঞ্চায়েত ব্লক থেকে ছোট্ট একটা পঞ্চায়েত। এই পঞ্চায়েতকে রাখা হয়েছে অনেক বিতর্কতে। এটা ভীমরাও আম্বেদকর আর মহাত্মা গান্ধীর মধ্যে টকরাটকরি চলছিল যে পঞ্চায়েত ভীমরাও আম্বেদকর বলছে আমি পঞ্চায়েত ব্যবস্থা রাখবই না। যেমন হচ্ছে দিল্লিতে পঞ্চায়েত নাই তো চলে না, চলছে, সেরকমই খুব টকরাটকরি চলছিল। মহাত্মা গান্ধী বলছে যদি সেন্ট্রাল থেকে যদি কোনো পঞ্চায়েতের কোনো গ্রামে যদি 100 টাকা যদি পাঠাই তাহলে এই সেন্ট্রাল থেকেই মুখ্যমন্ত্রীর কাছে আসবে, যেটা বলছি আমি সিএম, এর কাছে যদি এখানে 100 টাকা পাঠালো যদি, তো এখানে 50 টাকা পাবে। 50 টাকা, এই 50 টাকার থেকে 30 টাকা তো গ্রামে যাবে। 30 টাকা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 100 টাকা যদি কোনো কিছু এই গ্রামের জন্য যদি পঞ্চায়েতের জন্য খরচা করে, তো কার থ্রুতে আসবে? ডাইরেক্ট তো সেন্ট্রাল গভর্নমেন্ট আসবে না, মুখ্যমন্ত্রী আসবে। মুখ্যমন্ত্রী যদি 50 টাকা খেয়ে নেয়, যদি 50 টাকার মধ্যে খেয়ে নেয়, তো বাদ বাকি 50 টাকা তো মধ্যে পঞ্চায়েতের যে প্রধান থাকবে তার কাছে তো 50 টাকা যাবে, এবং সে যদি 20 টাকা খায় যদি, তারপরেও 30 টাকা কিন্তু গ্রামের লোকজনের কাছে তো পৌঁছাবে। মহাত্মা গান্ধীর লজিক। আর ভীমরাও আম্বেদকর বলছে যে এই সেন্ট্রাল গভর্নমেন্ট পঞ্চায়েত পর্যন্ত যেতে যেতে সব টাকায় খেয়ে নেবে, গ্রামে যেগুলো লোক আছে পঞ্চায়েতে সেগুলো কিছুই পাবে না। তো এক পক্ষে যদি দেখা হয় তো মনে হচ্ছে ঠিক ভীমরাও আম্বেদকরের কথা, যে তুমি যে পঞ্চায়েতগুলো গিয়ে দেখবে কিছু কিছু ক্ষেত্রে যে কোনো কাজই হয় না, কিছু করে না, কোনো বাড়ি কিছু আসে না, ঠিক। কিন্তু আর এক ক্ষেত্রে মনে হবে দেখবে যে পঞ্চায়েতে যে সমস্ত রাস্তাঘাটগুলো হচ্ছে এবং সেই টাকাগুলো আসছে, কিন্তু হ্যাঁ কিছু না কিছু একটু তো কাজে লাগছে। রাস্তাঘাট নদী নালাগুলো মানে পরিষ্কার হচ্ছে, একটু কাজে লাগছে, সেটাই কথা বলা হয়েছে পঞ্চায়েতের গঠন। এবং সর্বপ্রথম পঞ্চায়েতই লাগু হয়েছিল কোথায়? কমেন্ট করো ফার্স্ট কমেন্টে, যে আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম পঞ্চায়েতই চালু হয়েছিল কোন রাজ্যে? পারবে না বলতে? আমি বলছি রাজস্থানে। রাজস্থানে। এবং রাজস্থানে চালু হয়েছিল কোন তারিখে চালু হয়েছিল? রাজস্থানে চালু হয়েছিল 2 অক্টোবর। OCT 2 অক্টোবর চালু হয়েছিল। কোন তারিখে? ওটা দেখে নেবে, যে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। 2 অক্টোবর চালু হয়েছিল। এবার এর পরের ক্লাস আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। দেখা হবে পরে। জয় হিন্দ।